আমাদের চারপাশের চেনা এই বিশ্ব ব্যবস্থা কি আক্ষরিক অর্থেই ভেঙে পড়ছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা চমৎকার এবং একই সাথে বেশ ভাবিয়ে তোলার মতো একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই সোর্স মেটেরিয়ালটির মূল কথা হল, আগামী কয়েক দশকের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের পুরো সিস্টেম বা কাঠামোতে একটা আমূল পরিবর্তন দরকার, যাকে বলা যায় প্যারাডাইম শিফট। তো চলুন কথা না বাড়িয়ে এই জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা বেশ ছিমছাম। আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা, তারপর সেকুলার মতাদর্শের ব্যর্থতা, এরপর আঞ্চলিক ও সীমান্ত হুমকি এবং আসন্ন সম্পদ সংকট নিয়ে কথা বলব, আর সবশেষে আমরা জানব এই প্যারাডাইম শিফট বা আদর্শিক উত্তরণের উপায় সম্পর্কে। প্রথমেই চলুন এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার বৃহত্তর চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। একক পরাশক্তির আধিপত্য কিভাবে একটু একটু করে খসে পড়ছে সেটা দিয়ে শুরু করা যাক। সূত্র মতে আমরা সবাই এখন একটা ইন্টাররেগনাম বা যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছি। সহজ কথায় বলতে গেলে এটা এমন একটা চরম অস্থিতিশীল সময় যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসা পুরনো নিয়মকানুনগুলো ভেঙে পড়ছে, কিন্তু নতুন কোনো সিস্টেম এখনও সেভাবে দাঁড়িয়ে যায়নি। মানে মাঝখানের একটা গ্যাপ আর কি। বিগত মাত্র কয়েক বছরের ঘটনাবলীর দিকে তাকালেই কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করুন, 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার চলে যাওয়া, 2022-এ ইউক্রেন যুদ্ধ কিংবা 2023-এর গাজা সংঘাত, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা চেইন রিয়াকশন, যা প্রমাণ করে আন্তর্জাতিক আইন বা নিয়মকানুন এখন আর ক্ষমতাধর দেশগুলোকে খুব একটা আটকে রাখতে পারছে না। আর শুধু ভূ রাজনীতি নয়, পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের মূল খুঁটিগুলোতেও বেশ ভালোই ফাটল ধরছে। পেট্রোডলারের আধিপত্য কমা থেকে শুরু করে ফ্রান্সের মতো দেশের নিজেদের স্বর্ণের রিজার্ভ দেশে ফিরিয়ে আনার ঘটনাগুলো বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে পাশ কাটিয়ে অনেকেই এখন নিজেদের স্থানীয় মুদ্রা যেমন ইউয়ান বা রুবেল ব্যবহারের দিকে ঝুঁকছে। তো এই যে বৈশ্বিক পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো কিভাবে আধুনিক যুগে একটা বিশাল মতাদর্শগত শূন্যতা বা আইডিওলজিক্যাল ভ্যাকিউম তৈরি করেছে, এবার সেটাই দেখা যাক। মূল সূত্রে একটা বেশ ইন্টারেস্টিং দাবি করা হয়েছে। বলা হচ্ছে গত শতাব্দীর সেকুলার মতাদর্শগুলো, যেমন গণতন্ত্র, উদারতাবাদ কিংবা জাতীয়তাবাদ, এগুলো সমাজে এক ধরনের রাজনৈতিক ধর্ম হিসেবে কাজ করেছে। এগুলো আমাদের নৈতিকতা, শাসন পদ্ধতি, এমনকি আত্মত্যাগের সংজ্ঞাটাও নির্ধারণ করে দিতে চেয়েছে। কিন্তু দাবি করা হচ্ছে শান্তির প্রতিশ্রুতি দিলেও এই সিস্টেমগুলো চূড়ান্তভাবে ব্যর্থ। আর এর ফল, মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী একটা শতাব্দী পার করেছি আমরা। এই সিস্টেমগুলোর ব্যর্থতা ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেটা বোঝাতে গিয়ে গবেষকরা একটা শিওরে ওঠার মতো টার্ম ব্যবহার করেছেন, ডেমোসাইড। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় এর মানে হল নিজ দেশের সরকারের হাতেই সাধারণ নাগরিকদের পরিকল্পিত হত্যাকাণ্ড। সংখ্যাটা একটু কল্পনা করার চেষ্টা করুন। ২৬ কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজনৈতিক গবেষকদের মতে গত শতাব্দীতে এই বিভিন্ন মতাদর্শের অধীনে রাষ্ট্রগুলোর নিজ হাতে আনুমানিক ২৬ কোটি মানুষ নিহত হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই পরিসংখ্যানটাই প্রমাণ করে যে এই মতাদর্শগুলো আদতে কতটা ধ্বংসাত্মক হতে পারে। বৈশ্বিক যুগসন্ধি আর মতাদর্শের আলাপ থেকে এবার চলুন আমরা আমাদের নিজেদের অঞ্চলে ফিরে আসি। দক্ষিণ এশিয়া অঞ্চলে ঠিক এই মুহূর্তে কী ধরনের অস্তিত্ব রক্ষার হুমকি রয়েছে সেটাই এখন আমাদের আলোচনার বিষয়। ঠিক আমাদের পাশেই প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু একটা জটিল গ্রেড গেম বা ভূ রাজনৈতিক দাবার চাল চলছে। বড় বড় বৈশ্বিক শক্তিগুলো নিজেদের স্বার্থে এই অঞ্চলটিকে ব্যবহার করছে। যেমন ধরুন, চীন চাইছে আরাকান বন্দর দিয়ে মালাক্কা প্রণালী বাইপাস করতে, আবার আমেরিকা চাইছে ইন্দো প্যাসিফিক কৌশলে চীনকে আটকে রাখতে। অন্যদিকে ভারতের নজর কালাদান প্রজেক্টের দিকে। আর এই রেষারেষির কারণে আমাদের সীমান্তে মারাত্মক সব নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু বৈশ্বিক শক্তিও নয়, সূত্রমতে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতাও কিন্তু মারাত্মক চিন্তার বিষয়। পার্বত্য চট্টগ্রামে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি এবং সশস্ত্র গোষ্ঠীর উত্থান সেই ইঙ্গিতই দেয়। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত অঞ্চলগুলোকে কেন্দ্র করে যে ভূ রাজনৈতিক বিভাজন তৈরি করা হচ্ছে, তা এই অঞ্চলে টিকে থাকার পথে একটা বিশাল পাহাড়সম বাধা। ভূ রাজনীতি আর সীমান্তের কথা তো জানলাম, কিন্তু আমাদের সামনের দিনগুলোতে আরও একটা নীরব ঘাতক অপেক্ষা করছে, আর তা হল পরিবেশ এবং সম্পদের মারাত্মক সংকট। গবেষণার তথ্যগুলো বেশ ভয়ঙ্কর। নদীর উজানে বাঁধ দিয়ে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, যাকে হাইড্রো হেজিমনি বলা হয়, আর তার সাথে জলবায়ু পরিবর্তনের ধাক্কা, এই দুয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ আমাদের এই অঞ্চলে প্রায় ৪০% পানির বিশাল এক ঘাটতি দেখা দেবে। মানে আমাদের কাছে পানি থাকবে মাত্র ৬০%। ভবিষ্যৎটা ভাবলেই তো ভয় লাগে, তাই না?
এর সাথে আর একটা ভয়াবহ বিপদের কথা চিন্তা করুন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি মাত্র 1 মিটার বৃদ্ধি পায়, তাহলে এই অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর বিরাট একটা অংশ পানিতে তলিয়ে যাবে। এর ফলে প্রায় 1 কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারাবে। এত বিপুল সংখ্যক মানুষের জায়গা দেওয়া বা কর্মসংস্থানের ব্যবস্থা করা পুরো অঞ্চলের জন্য একটা নজিরবিহীন জনসংখ্যাগত সংকট তৈরি করবে। এত সব সংকট, এত সব হুমকির কথা তো শুনলাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাঁচার উপায় কি? কিভাবে আমরা এই বহুমুখী দুর্যোগ মোকাবেলা করব? এখানেই আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্যারাডাইম শিফট। এই সোর্সে অত্যন্ত দারুণ একটি প্রশ্ন তোলা হয়েছে। এই যে আমাদের ঘুণে ধরা রাষ্ট্রযন্ত্র, যা ঐতিহাসিকভাবেই তৈরি হয়েছিল ঔপনিবেশিক শোষণের জন্য, সেখানে শুধু ওপর থেকে রাজনৈতিক নেতাদের পরিবর্তন করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি গোড়াতেই গলদ রয়ে গেছে? এই বিষয়টা বোঝানোর জন্য অসাধারণ একটা রূপক ব্যবহার করা হয়েছে। ধরুন, রাষ্ট্রযন্ত্র যদি একটা গাড়ি হতো, তাহলে চালক বদলালে গন্তব্যও বদলে যেত। কিন্তু আধুনিক রাষ্ট্রযন্ত্র আসলে কোনো গাড়ি নয়, এটা হলো একটা ট্রেনের মতো, যা আগে থেকে বিছিয়ে রাখা নির্দিষ্ট ঔপনিবেশিক রেললাইনের ওপর দিয়ে চলতে বাধ্য। এখানে ট্রেনের চালক আপনি যাকে খুশি তাকেই বানান না কেন, ট্রেন কিন্তু ওই নির্দিষ্ট লাইনেই চলবে, আর গন্তব্য একই থাকবে। পুরো আলোচনার সারমর্ম আসলে এখানেই লুকিয়ে আছে। সূত্রটির চূড়ান্ত দাবি হল, শুধু রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করে আগামী দশকগুলোর এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা কিছুতেই সম্ভব নয়। আমাদের এই পুরনো কাঠামোর বাইরে গিয়ে নতুন করে ভাবতে হবে। সম্পূর্ণ কাঠামোগত এবং চিন্তার আমূল পরিবর্তনের মাধ্যমে আমাদের সেই ট্রেনের লাইনটিকেই বদলে ফেলতে হবে। তো প্রশ্ন হল, আমরা কি পুরনো লাইনেই ছুটতে থাকব, নাকি নতুন বিশ্ব ব্যবস্থার জন্য নতুন লাইন পাতার সাহস দেখাব? ভেবে দেখার দায়িত্বটা আপনাদেরই রইল।